ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের এক, রাজস্ব বিভাগের এক অফিসারের ছেলে রাজাপ্পার অ্যালবামটি কিনতে চেয়েছিল 25 টাকায়। একের দুই, সুভার পোষ্য গাভী ছিল 2টি। একের তিন, বাবুর হাত যেন হজরতের হাত। কার হাত? আচ্ছা, বাবুর হাত যেন হজরতের হাত, এটা দিয়েছে আদাব গল্প থেকে। এখানে জমিদার বাবু রূপবাবুর হাতের কথা বলা হয়েছে। এটা 133 পৃষ্ঠাতে রয়েছে। না, রূপবাবুর বাড়ির নায়েব মশাই, এটা জমিদার বাবুর না, জমিদার বাবুর নায়েব মশাইয়ের কথা বলা হয়েছে। জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমার নায়ে যাইতো নৈরার ছড়ে কাছারি করতে। বাবুর হাত যেন হজরতের হাত, বকশিস দিত 5, নায়ের কেরায়া দিত 5, মানে নৌকার ভাড়া একুনে 10 টাকা। তাই আমার মাসের খোরাকি জুটাইতো হেই বাবু, আর কি হিন্দু বাবু আইব আমার নায়ে। তার মানে জমিদার রূপবাবুর নায়েব মশাইয়ের কথা এখানে বলা হয়েছে। একের 4 হবে সাত ঝামেলার অর্থ হচ্ছে অনেক রকম ঝামেলা। একের 5, লোকটা জানলই না যে কবিতায় আলাদিনের আশ্চর্য প্রদীপ বলতে বোঝানো হয়েছে হৃদয়কে। একের 6, জেগে উঠুক উপান্তের শহরতলি সারারা করে। 2-এর দাগে আসি। 2-এর 1-এ দিয়েছে যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলে সমস্যমান পদ। 2-এর 2, যে ক্রিয়া এখন সংঘটিত হচ্ছে তাকে ঘটমান বর্তমান বলে। 2-এর 3, একেবারে হাতাহাতি লেগে গেল। হাতাহাতি হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। 2-এর 4, সর্বনামের পূর্ণাঙ্গরূপ ব্যবহৃত হয় সাধু গদ্যে। 2-এর 5, সে বই পড়তে থাকবে, বাক্যটি হচ্ছে ঘটমান ভবিষ্যৎ। থাকবে মানে ভবিষ্যৎকাল। 3-এর দাগে আসি। 3-এর 1-এ দিয়েছে রঞ্জনকে সবাই যখন হন্য হয়ে খুঁজছিল রঞ্জন তখন কোথায় ছিল। রঞ্জনকে যখন সকলে হন্যে হয়ে খুঁজছে সে তখন সিকিমের পেলিংয়ে পান্ডিম আর কাঞ্চনজঙ্ঘা তুষার শৃঙ্গগুলোর দিকে তাকিয়ে বসে মাউন্ট পান্ডিম হোটেলের তার ঘরে ছিল। 3-এর 2-এ বলেছে ঘুমপাড়ারি মাসি পিসি কখন ছাড়া কাপড় কাচে। শুকতারা যখন ছাদের ধারে আর চাঁদ যখন তালগাছের মাথার কাছে আসে তখন ঘুমপাড়ারি মাসি পিসিরা ছাড়া কাপড় কাচে। তাহলে রাত থাকতে ওঠে যখন শুকতারা ছাদের ধারে এবং চাঁদ থাকে তালগাছের মাথার ওপরে তখন ঘুমপাড়ারি মাসি পিসিরা ছাড়া কাপড় কাচে। 3-এর 3 বলছে পরিচয়কে স্বীকার করতে উভয় নারাজ। উভয় বলতে কাদের কথা বলা হয়েছে? এটা আদাব গল্প থেকে বলা হয়েছে। নাওয়ের মাঝি আর সুতা মজুরের কথা বলা হয়েছে। নাওয়ের মাঝি এবং একজন সুতা মজুরের কথা বলা হয়েছে। 3-এর 4-এ নাগরাজানের ছোট বোনের নাম কি? নাগরাজানের ছোট বোনের নাম কামাক্ষী। 3-এর 5-এ দিয়েছে অন্য সকলের মতো আমাদেরও কিসের অধিকার রয়েছে। আমাদেরও অন্য সকলের মতো কি কি অধিকার রয়েছে? 2 পায়ের ওপর দাঁড়িয়ে থাকার, 2 কাঠা জমির মালিকানার অধিকার রয়েছে। 3-এর 6-এ দিয়েছে ঘুরে দাঁড়াও কবিতাটির রচয়িতা কে? প্রণবেন্দু দাশগুপ্ত। 3-এর 7, সুভার প্রকৃত নাম কি ছিল? সুভাষিনী। 3-এর 8, মার্টায়ার শব্দটির অর্থ হলো শহীদ। 4-এর 1-এ দিয়েছে সমাস নির্ণয় করতে বনবাস এবং নবরত্ন। বনবাস লিখবে বনে বাস অধিকরণ তৎপুরুষ, আর নবরত্নের সমাহার দ্বিগু। 4-এর 2-এ দিয়েছে চলিত ভাষায় রূপান্তরিত করতে বলেছে। রঞ্জন, তুমি গৃহে থেকে বলিতেছ তো আমি আসিতেছি, 8 ঘন্টার মধ্যে পৌঁছাইয়া যাইব। রঞ্জন, তুমি বাড়ি থেকে বলছো তো আমি আসছি, আমি 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। 4-এর 3-এ দিয়েছে নৃত্যবৃত্ত অতীতকালের উদাহরণ দাও বাক্যে প্রয়োগ করে। অতীতে কোনো কাজ নিয়মিত হতো বোঝালে নৃত্যবৃত্ত অতীতকাল হয়, যেমন রেশমি সপ্তাহে 3 দিন সাঁতারে যেত। 4-এর 4 বলেছে বাংলা ভাষায় লিখিত রূপ কয়টি আছে? 2টি, সাধু ভাষা এবং চলিত ভাষা। 4-এর 5 দিয়েছে সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। সন্ধি আর সমাসের পার্থক্য হচ্ছে সন্ধিতে পরস্পর সন্নিহিত 2টি ধ্বনি বা ধ্বনি সমূহের মিলন ঘটে, আর সমাসে হচ্ছে অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদের মিলন ঘটে একপদীকরণ সম্পন্ন হয়। এইটা লিখবে। 4-এর 6 দিয়েছে ব্যাসবাক্যহীন সমাস কোনটি? নিত্য সমাস। 4-এর 7, দিগু শব্দের আবিধানিক অর্থ গরু দিয়ে কেনা বা দিগো। 5-এর 1-এ আসি। 5-এর 1-এ দিয়েছে সুভাষচন্দ্র কেন দিলীপ রায় প্রেরিত বইগুলি পাঠাতে পারেননি। সুভাষচন্দ্র বসু তার প্রিয় বন্ধু দিলীপ রায়ের জেলে প্রেরিত বইগুলো তাকে ফেরত পাঠাতে পারেননি কারণ তিনি ছাড়াও সেগুলোর আরও অনেক পাঠক ছিল।
5-এর 2 বলেছে বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে। এখানে বাঁদিকের বুক পকেট বলতে কি বোঝানো হয়েছে? লোকটা জানলই না কবিতা থেকে গৃহীত উদ্ধৃত অংশটিতে কবি সুভাষ মুখোপাধ্যায় বাঁদিকের বুক পকেট বলতে অর্থ সঞ্চয় করে রাখার মানসিকতাকে নির্দেশ করেছেন। সাধারণত লোকে তার বুক পকেটে টাকা পয়সা রাখে। আধুনিক যন্ত্র সভ্যতার যুগের মানুষ ধনসম্পত্তি রক্ষার দিকেই অধিক মনোযোগ দিয়ে থাকে। তাদের কাছে অর্থ সর্বস্বতাই সবচেয়ে মূল্যবান। অর্থ সঞ্চিত করতে করতে তাদের ইহকাল পরকাল কেটে যায়। 5-এর 3 চোরা দৃষ্টিতে অ্যালবামটি দেখত। এই চোরা দৃষ্টিতে অ্যালবামটির কোন বিশেষত্বের কথা গল্পে রয়েছে? প্রশ্নোক্ত অংশটি সুন্দর রামস্বামী টিকিটের অ্যালবাম নামক গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে গল্পের অন্যতম চরিত্র নাগরাজনের অ্যালবামটির কথা বলা হয়েছে। সেটি চোরা দৃষ্টিতে দেখত রাজাপ্পা নামক কিশোরটি। বিশেষত নাগরাজনের অ্যালবামটি তার কাকা সিঙ্গাপুর থেকে তাকে পাঠিয়েছে। অ্যালবামটি বেশ সুন্দর দেখতে ছিল। স্থানীয় কোনো দোকানে এমন অ্যালবাম ছিল না। অ্যালবামটি এক কথায় অদ্বিতীয় ছিল এবং সেটাই ছিল এই অ্যালবামটির বিশেষত্ব। 5-এর 4 দিয়েছে পরাজয় গল্পের প্রধান চরিত্র রঞ্জনের জার্সির নম্বর কত ছিল? জার্সির নম্বর ছিল 10। 5-এর 5 অনেকগুলি পেট বাড়িতে। এখানে পেট শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? জয় গোস্বামী লেখা মাসিপিসি কবিতা থেকে গৃহীত উদ্ধাংশটিতে ব্যবহৃত পেট শব্দটির আবিধানিক অর্থ উদর বা জঠর। আর কবিতায় পেট শব্দটি মাসিপিসিদের পরিবারের সদস্য অর্থে ব্যবহৃত হয়েছে। 6-এর 1-এ দিয়েছে এ জিনিস সে জিনিস নয়, এ আমার বিয়ের দান। এখানে কোন জিনিসের কথা বলা হয়েছে? সকালে ঘাটে গিয়া নাপিত বইয়ের সঙ্গে দেখা হয়। সর্বজয়া কাপড়ের ভিতর হইতে কাঁসার একখানি রেকাবি, তাহলে কাঁসার একখানা রেকাবি বাহির করিয়া বলে, এই দেখো জিনিসখানা খুব ভালো, ভরণ না কিছু না, ফুল কাঁসা। তুমি বলেছিলে, তুমি বলি তাই বলি নিয়ে যাই নিয়ে। এই যে সে জিনিস নয়, এ আমার বিয়ের দান। এখন এই জিনিস আর মেলে না। তাহলে বলেছে যে এখানে কোন জিনিসের কথা বলা হয়েছে? কাঁসার একখানি রেকাবির কথা বলা হয়েছে। 6-এর 2 বলেছে দপ্তরে একখানা বই আছে, বইটির নাম কি? দপ্তরে একখানা বই আছে, বইখানির নাম চরিতমালা। লেখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত। 7-এর দাগে আসি অপু বসিয়া একখানা খাতায় নাটক লেখে। অপুকে নাটকের বিষয় কি ছিল? লিখবে অপু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী উপন্যাসের কিশোর চরিত্র এবং হরিহর ও সর্বজয়ার একমাত্র পুত্র, আর তোমার হচ্ছে দুর্গার ছোট ভাই। আর সে যে নাটকটা লিখেছিল, নাটকের বিষয় ছিল সচিত্র যৌবনে যোগিনী। নাটকের ধরন সচিত্র যৌবনে যোগিনী ছিল নাটকটির মূল বিষয়। আচ্ছা, এটা 3 নাম্বার আছে। তো নাটকের বিষয় কী ছিল? যে লিখবে যে রানী অপুকে একটি ছোট বাঁধানো খাতা দিয়ে সেখানে একটা গল্প লিখে দিতে বলেছিল। অপু রানীকে গল্প লিখে দিতে বলায় অপু সচিত্র যৌবনে যোগিনী নাটকের ধরনে একটি গল্প লিখতে শুরু করে, কিন্তু গল্পের শেষটা সে কীভাবে করবে বুঝতে পারে না। আবার বেশি দিন তার কাছে খাতাটা থাকলে সবাই যদি তার লেখার ক্ষমতা বিষয়ে সন্দেহ করতে শুরু করে, তাই সে অসমাপ্ত অবস্থাতেই খাতাটা ফেরত দেয়। আর তাই সে গল্পের শেষে নাম লিখে দিতে পারে না। 7-এর 2 দিয়েছে কোনো প্রবোধ খাটে না। এখানে কোন প্রবোধের কথা বলা হয়েছে? এখানে কোন প্রবোধের কথা বলা হয়েছে? প্রবোধ মানে সান্ত্বনা। অনেক কাকুতি বিনতির পর না পারিয়া শেষে দুর্গা মানকচু তুলিয়া রাখিয়া দেয়। খানিকটা চুপ করিয়া বসিয়া থাকে, আপন মনে বলে আজ খুব ভালো আছি, আজ আর জ্বর আসবে না আমার। ওবেলা 2খানা রুটি আর আলু ভাজা খাবো, একটু পরে হাই ওঠে। সে জানে জ্বর আসার পূর্ব লক্ষণ, তবুও সে মনকে বোঝায় হাই উঠুক, এমনিতে তো কত হাই ওঠে, জ্বর আর হবে না। ক্রমে শীত করে, রৌদ্রে গিয়ে বসতে ইচ্ছা হয়। সে রৌদ্রে না গিয়ে মনকে প্রবোধ দেয় যে শীত বোধ হওয়া একটা স্বাভাবিক শারীরিক ব্যাপার, জ্বর আসার ইহার সাথে কোনো সম্পর্ক নেই। এখানে জ্বর না আসার বিষয়ে নিজের মনকে যে সান্ত্বনা দিচ্ছিল দুর্গা, এখানে সেই প্রবোধের কথাই বলা হয়েছে। 8-এর 1-এ দিয়েছে যাত্রা আরম্ভ হয়, যাত্রা দেখে অপুর অনুভূতি কেমন ছিল তা লেখো। এই উত্তরটা লিখবে অপু যাত্রা পূর্বে কখনো দেখেনি, তার শিশুমনে নীলমণি হাজরার দলের যাত্রা গভীরভাবে প্রভাব ফেলেছিল। ঘুমের মধ্যেও অপু যেন যাত্রায় বাজানো বেহালার সুর শুনতে পায়। রাতে ভালো ঘুম হয় না, সকালেও যেন তার কানে ভেসে আসে বেহালা, ঢোল, মন্দিরার ঐকতান।
ঘাটের পথে পাড়ার মেয়েরা যখন কথা বলতে বলতে যায়, অপুর মনে হয় তারা কেউ যেন ধীরাবতী, কেউ কলিঙ্গের মহারানী, কেউ রাজপুত্র অজয়ের মা বসুমতী, আর তার দিদি দুর্গা যেন রাজকন্যা ইন্দুলেখা। ইন্দুলেখার যে অবয়ব অপুর মনে তৈরি হয়েছে তা তার দিদিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। দিদির গায়ের রং, বড় বড় চোখ, সুন্দর মুখ, সুন্দর চুল রাজকন্যা হওয়ারই যোগ্য বলে মনে হয় অপুর। ইন্দুলেখা যেন করুণা, স্নেহ, মাধুরী নিয়ে তার দিদি হয়ে ফিরে এসেছে। গভীর বনে রাজকন্যার শত স্নেহে যেভাবে ছোট ভাইকে জড়িয়ে রেখেছিল, ভাইকে খাওয়ানোর জন্য ফল সংগ্রহ করতে গিয়ে নির্জন বনে হারিয়ে গিয়েছিল, তাতে একদিনের মাকাল ফল সংগ্রহ করতে যাওয়ার ঘটনায় অপুর মনে হতে থাকে। অজয়ের কাছ থেকে সে কয়েকটি গান শিখে নেয় এবং দিদিকে শুনিয়ে বাহবা আশা করে। বড় হলে সেও যাত্রার দলে যোগ দেওয়ার বাসনা মনে মনে লালন করে। নীলমণি হাজরা যাত্রা দলের যাত্রা এমনই প্রভাব ফেলেছিল অপুর মনে। 8-2 দিয়েছে। দুপুরবেলা খাবার জন্য অপু গিয়া অজয়কে ডাকিয়া আনিল। কাহিনী অনুসারে অজয়ের পরিচয় দাও। রাজকুমার অজয় হচ্ছে অপুর সমবয়সী টুকটুকে সুদর্শন এক বালক। তার গানের গলা খুব সুন্দর। সে ব্রাহ্মণের ছেলে আর তার পরিবারে কেউ নেই। এক মাসি ছিল যে তাকে মানুষ করেছে, কিন্তু সেও মারা গিয়েছে। অজয় যাত্রা দলে অভিনয় করে রোজগার করে। অজয়ের প্রকৃত নাম কি তা আমরা জানতে পারি না। যেহেতু সে যাত্রাপালায় রাজকুমার অজয়ের চরিত্রে অভিনয় করেছিল, তাই তাকে সবাই সেই নামে সম্বোধন করে। 9-1 দিয়েছে মাসি পিসি কবিতার নামকরণ যুক্তিসঙ্গত হয়েছে কিনা আলোচনা করো। নামকরণ সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। নামকরণের মধ্যে দিয়ে পাঠক সাহিত্য বিষয়টি পাঠ করার আগে সে সম্পর্কে খানিক ধারণা পেতে পারে। কবি জয় গোস্বামীর মাসি পিসি নামক কবিতাটির মধ্যে আপাত দৃষ্টিতে গ্রাম থেকে শহরে আসা চাল বিক্রেতা রমণীদের জীবন সংগ্রামের ছবি ফুটে উঠলেও এর অন্তরে নিহিত আছে মহিলা শ্রমজীবী জনতাদের দারিদ্র্যপূর্ণ সংগ্রামের চিত্র। বিষয়বস্তু বিশ্লেষণ। পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য এরা রাত থাকতে ওঠে, বাসি জামা কাপড় কেচে ট্রেন ধরতে ছুটে যান। শারীরিক আরামের কোনো অবকাশ তাদের নেই, কিন্তু শহরের পথে যাওয়ার সময় তাদের সম্মুখীন হতে হয় নানা প্রতিবন্ধকতার। রেলবাজারের হোমগার্ডরা বহুবিধ ঝামেলার সৃষ্টি করে। এই শ্রমজীবী মহিলাদের জীবনে কোনো দিনবদল ঘটে না। এরা কোনো মাস বা বছরেরও হিসাব রাখে না। দৈনন্দিন রোজগারই এদের ভরসা। অনন্ত সময় প্রবাহে শ্রমজীবী মানুষের কর্মমুখরতা বিরামহীন। সার্থকতা বিচার। কবি জয় গোস্বামী কবিতার যে নামকরণ করেছেন তাকে দুটি পন্থায় বিশ্লেষণ করা যায়। প্রথমত, আমরা ঘুমপাড়ানি ছড়াতে ছেলেবেলায় ঘুমপাড়ানি মাসি পিসির কথা জেনেছি, যারা খোকার চোখে ঘুমের আবেশ এনে দিত, কিন্তু বাস্তবের মাসি পিসিরা নিজেদের চোখের ঘুমকে সরিয়ে রেখে কঠিন জীবন সংগ্রামের পথে বের হন। তাই কবিতার নামকরণে একদিকে কবির লোকজ উপাদান বা ঐতিহ্যের প্রতি সচেতনতা আর অন্যদিকে প্রবল বাস্তববোধের পরিচয় পাওয়া যায়। দ্বিতীয়ত, শ্রমজীবী মানুষের সঙ্গে শহরের মানুষদের অনেক সময় ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে না, তাই তাদের নামধামও থেকে যায় অনেক ক্ষেত্রেই অজানা। তারা শুধুমাত্রই মাসি বা পিসি। এই দুই দিক বিচার করে বলা যায় কবিতাটির নামকরণ সার্থকভাবে প্রযুক্ত হয়েছে। 9-2 লোকটা জানলই না। কোন লোকটার কথা বলা হয়েছে তার কি জানা হয়নি, আলোচনা করে বুঝিয়ে দাও। এইটা লিখবে। প্রশ্নোক্ত উদ্ধৃতিটি কবি সুভাষ মুখোপাধ্যায় লোকটা জানলই না কবিতা থেকে নেওয়া হয়েছে। উক্ত কবিতায় বর্ণিত অর্থ সর্বস্ব লোকটার কথা এখানে বলা হয়েছে। কি জানা হয়নি না, কবিতায় বর্ণিত লোকটা অর্থের পেছনে ছুটেছে আজীবন। তার বাঁদিকের বুক পকেটটা সামলেছে রাত দিন, অথচ আরও একটু নিচে হাত দিলে সে বুঝতে পারত অস্থিমজ্জার ভিতরে সুরক্ষিত আছে যে হৃদয়, সেই হৃদয় পার্থিব সকল সম্পদের থেকেও মূল্যবান। কোনো অর্থ সম্পদ দিয়ে হৃদয়ের ঐশ্বর্যকে পরিমাপ করা যায় না। এই হৃদয়ের অস্তিত্বের কথা অর্থ সর্বস্ব লোকটা জানা হয়নি। না জানা বিষয়, লোকটার গৃহে ধনলক্ষ্মী অধিষ্ঠান করেছেন, অর্থাৎ বহু সম্পদ সে সঞ্চয় করেছে এবং সেগুলিকে আগলে রাখার জন্য পাহারার ব্যবস্থাও করেছে দেয়ালের পাহারায়। প্রকৃত সংস্পর্শ থেকে দূরে রেখেছে নিজেকে, গোগ্রাসে গিলেছে অর্থ, কিন্তু এমনভাবেই চলতে চলতে কখন যে জীবনটাও খসে পড়ল, মৃত্যুর অতলে হারিয়ে গেল জীবন, সেটাও লোকটা জানতে পারল না। অর্থাৎ লোকটা যেমন জানতে পারেনি হৃদয়ের উপস্থিতির কথা, তেমনই জানতে পারেনি হৃদয়ের অন্তর্ধানের কথাও। 9-3 দিয়েছে ছোট্ট একটা তুপ করে বাইরেটা পাল্টে দাও। বাইরেটার কি ধরনের বদল ঘটবে বলে কবি মনে করেছেন, আর সেই কাঙ্ক্ষিত বদলে জীবন কিভাবে অন্য রকম হবে বলে কবি মনে করেছেন। এই উত্তরটা লিখবে। কবি প্রণবেন্দু দাশগুপ্ত রচিত ঘুরে দাঁড়াও কবিতায় কবি বলেছেন, সাইকেল রিক্সাগুলো শীষ দিয়ে চলে যাবে বনে বনান্তরে, কাদা ভর্তি রাস্তা উঠে পড়বে ছায়াপথের কাছাকাছি, গাছগুলো নদীর জলে স্নান করে আসবে আর জেগে উঠবে উপান্তের শহরতলি। এই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন সুন্দর হবে, আর তা না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে।
10-এর দাগে আসি। 10-এর 1-এ দিয়েছে আদাব গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। পাঠক মনে সঠিক তথা যথাযথ প্রাথমিক ধারণা জাগানোর জন্য সাহিত্যের নামকরণ অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ দিক। বিষয়বস্তু তথা মুখ্য কাহিনী কিংবা প্রধান চরিত্র অথবা ব্যঞ্জনাধর্মী নামকরণ সাহিত্য ক্ষেত্রে পরিলক্ষিত হয়। গল্পের প্রেক্ষিত: কালকুট ছদ্মনামে সুপরিচিত বিখ্যাত কথাসাহিত্যিক সমরেশ বসুর ছোট গল্পগুলির মধ্যে প্রতিনিধি স্থানীয় ছোট গল্প হচ্ছে আদাব। আদাব কথাটির অর্থ মুসলমান সম্প্রদায়ের অভিবাদন প্রকাশরীতি বা সেলাম। প্রাক স্বাধীনতা লগ্নে জাতিতত্ত্বের ভিত্তিতে সমগ্র ভারতে যে রক্তক্ষয়ী দাঙ্গা শুরু হয়েছিল, শহর কলকাতা তা থেকে বাদ যায়নি। হিন্দু মুসলিম দাঙ্গার প্রেক্ষাপটে রচিত গল্পটি মানবিক আবেদন চিরভাস্বর। গল্পটির সূচনাংশে গল্পকার উল্লেখ করেছেন দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে। সেই কারণেই দাঙ্গার মর্মান্তিক ছবি ফুটে উঠেছে গল্পটিতে। মৃত্যু মিছিলের সঙ্গে সঙ্গে সমাজের অরাজকতার ভয়াবহ ছবি প্রকাশিত হয়েছে গল্পটিতে। লুট, হত্যা, আগুন, অসহায় শিশুর ক্রন্দন, লাঞ্ছিতা নারীর আর্তনাদ, এইসবের মধ্যে দিয়ে সেই সময়ের অস্থিরতার কথা লেখক প্রকাশ করেছেন। মানুষে মানুষে অবিশ্বাসের এই বাতাবরণের মধ্যেই অন্ধকার গলির এক ডাস্টবিনকে অবলম্বন করে অসহায় দুটি মানুষের আত্মগোপনের প্রয়াস গল্পটির মধ্যে উত্তেজনা সঞ্চার করে। সন্দেহ আর ভয়ে চারটে চোখই যেন বিস্ফারিত হয়ে ওঠে। কেউই নিজের পরিচয় আগে প্রকাশ করতে নারাজ। এমন অবস্থার মধ্যে দুটি মানুষ পরস্পরকে অবলম্বন করে আসন্ন বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করে এবং পরস্পর কাছাকাছি আসে। কিন্তু ভিজে যাওয়া দেশলাই কাঠি জ্বালানোর প্রসঙ্গে উন্মোচিত হয় মুসলিম ব্যক্তির পরিচয়। আসন্ন মৃত্যু ভয় অজানা মানুষ দুটিকে এক করেছিল। এখন পরিচয় প্রকাশের পরেও তাদের একতা ভাঙে না। তারা যখন জাতি ধর্মের অনেক উপরে মানবতার ধর্মে দীক্ষিত হয়েছে, তাই এদের আগে মুসলমান মাঝির বাড়ি পৌঁছানোর আপ্রাণ চেষ্টা মন ছুঁয়ে যায় হিন্দু সুতা মজুরের। তারা সাধারণ মানুষ। তাদের সাধারণ মন যে প্রশ্নের উত্তর খুঁজে পায় না তা হলো এই রায়টে মানে দাঙ্গায় আর কি দেশের কি উপকারটা হইব। রাজনৈতিক ক্ষমতার সমীকরণ এই মানুষগুলোর অচেনা। প্রকৃত দেশবাসী যারা ক্ষমতার হস্তান্তর কিংবা ভাগবাটোয়ারায় তাদের সত্যি কতটুকু লাভ হয়, যে অপূরণীয় ক্ষতি হয় তার ক্ষতিপূরণ দেয় কোন সরকার। গল্পটি শেষ হয়েছে বিয়োগান্তক পরিণতির মধ্য দিয়ে। আদাব জানিয়ে মুসলিম মাঝি বাড়ির পথে পা বাড়ালে তার নিরাপদে পৌঁছানোর প্রার্থনা জানানোর মাঝে হিন্দু সুতা মজুরের কানে আসে গুলির শব্দ, মরণ আর্তনাদ। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে এবার সার্থকতা বিচার। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানবতার অবস্থান নির্দেশ করাই আদাব গল্পের মূল উদ্দেশ্য। তাই গল্পের নামকরণে সুতাকলের মজুরকে বিদায় সম্ভাষণে মাঝির উচ্চারিত শেষ আদাব শব্দটি ব্যবহৃত হয়েছে। মাঝির মৃত্যুর প্রসঙ্গটি আদাব নামকরণে করুণভাবে ব্যঞ্জিত হয়। তাই ব্যঞ্জনাধর্মী নামকরণ হিসাবে গল্পের নামকরণ সার্থক। 10-এর 2 দিয়েছে দুহাতে মুখ ঢেকে কাঁদছে রঞ্জন সরকার। রঞ্জন সরকারের কান্নার কারণ কী ছিল তা গল্প অনুসরণে লেখো। আলোচ্য গল্পে রঞ্জন সরকার একজন ফুটবল খেলোয়াড়, যে জীবন দিয়ে ভালোবেসেছিল ফুটবল খেলাকে এবং নিজের ক্লাবকে। কিন্তু সেই ক্লাবের লোকেরাই তাদের বার পুজোয় তাকে আমন্ত্রণ না করলে এবং প্রতিবারের মতো গাড়ি না পাঠালে সে অপমানিত বোধ করে। অনেক মানসিক দোটানার পর সে অন্য ক্লাবে যোগ দেবে মনস্থির করে। সেই মতো অন্য ক্লাবের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু একথা জানাজানি হলে তার পুরনো ক্লাবের সদস্য সহ কর্তাদের টনক নড়ে। রঞ্জন কিন্তু তার সিদ্ধান্তে অবিচল থাকে এবং এইভাবে সে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়ে যায়। যুব ভারতীতে তার পুরনো দলের সঙ্গে ম্যাচ শুরু হয় এবং রঞ্জন দারুণ খেলে একটি গোলে জয়লাভ করে। কিন্তু এই জয়ে সকলে উল্লসিত হলেও রঞ্জন কিন্তু সাজঘরে বসে দুহাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ে। 10-এর 3 অ্যালবাম শক্ত করে জাপটে ধরে হু করে কাঁদতে লাগলো। কার কথা বলা হয়েছে? তার এভাবে কেঁদে ওঠার কারণটি বুঝিয়ে দাও। এখান থেকে এতটা বলবে। রাজাপ্পার নেশা ছিল ডাক টিকিট সংগ্রহ করা। তার টিকিটের অ্যালবামটি একসময় স্কুলের বন্ধুদের মধ্যে জনপ্রিয় ছিল, কিন্তু সিঙ্গাপুর থেকে কাকা নাগরাজনকে একটি টিকিটের অ্যালবাম পাঠালে সেটি ক্রমশ বন্ধু মহলে জনপ্রিয় হয়ে ওঠে। আচ্ছা, এখানে কার কথা বলা হয়েছে? এখানে রাজাপ্পার কথা বলা হয়েছে। এবারে হচ্ছে হয়ে ওঠে। রাজাপ্পার অ্যালবামকে আর কেউ পাত্তা দেয় না, এমনকি ব্যঙ্গও করে। এই ঘটনায় আহত হয়ে রাজাপ্পা সিদ্ধান্ত নেয় সেই অপমান সে আর সহ্য করবে না। অপেশাদার শিক্ষার্থী নাগরাজনের কাছ থেকে কম দামি টিকিট দিয়ে দামি টিকিট হাতিয়ে নেবে সে। সেই উদ্দেশ্যে সে নাগরাজনদের বাড়িতে যায়। সেই সময় নাগরাজন বাড়িতে ছিল না। তার অনুপস্থিতির সুযোগে নিজের অবচেতনে অ্যালবামটা আত্মসাৎ করে সে।
প্রতিবেশী বন্ধু আপ্পু এসে পরে জানায় যে নাগরাজনরা পুলিশে খবর দিতে পারে অ্যালবাম উদ্ধারের জন্য। দরজায় টোকা পড়ার শব্দে ভিতর রাজাপ্পা উনুনের আগুনে ভস্মীভূত করে দেয় অ্যালবামটি। পরে দেখে পুলিশ নয়, বাড়িতে এসেছে নাগরাজন। তার দুঃখের কথা শুনে রাজাপ্পার নিজ কৃতকর্মের জন্য অনুশোচনা হয়। সে নিজের অ্যালবামটা নাগরাজনকে দিয়ে দেয়। নাগরাজন সেটি প্রথমে নিতে অসম্মত হলেও পরে নেয়। তবে সে চলে যাওয়ার সময় রাজাপ্পা তার কাছ থেকে সেটি এক রাতের জন্য চেয়ে নেয় এবং ঘরে গিয়ে সেটিকে জাপটে ধরে কান্নায় ভেঙে পড়ে। রাজাপ্পার মনে ক্ষোভের সৃষ্টি হওয়ায় আবার তার চিত্তশুদ্ধি এবং নাগরাজনের আনন্দ এবং দুঃখ মানে নাগরাজনের ক্ষোভের সৃষ্টি হয়েছিল এবং তার মধ্যে আবার তারপরে রাজাপ্পার মনে ক্ষোভের সৃষ্টি হয়েছিল এবং সে তার নিজের অ্যালবামটা নাগরাজনকে দিয়ে সে তার চিত্তশুদ্ধি করেছে। সেই জন্য সে তার নিজের অ্যালবামটা যখন সে আর কি নাগরাজনকে দিয়ে দিতে যাচ্ছিল, তো সেই জন্য সেটা ধরে কেঁদে উঠেছিল। এবারে 12 দাগে আসি। এবারে 11 দাগে যে রচনাগুলো রয়েছে বলবে, কমিউনিটিতে পোস্ট করে দেবো। 12 দাগে আছে হাত এবং চোখ, এই দুটি শব্দকে দুটি করে লিখতে বলেছে, একাধিক অর্থে প্রয়োগ করে বাক্যে লিখতে বলেছে। তো হাতে যেমন আছে, হাত হলো বসে আনা। এক হচ্ছে প্রথম অর্থ হচ্ছে হাত বসে আনা, ভাগ দেবার লোভ দেখিয়ে অমল ভাইকে হাত করে আচারে শিশি চুরি করেছে। আর একটা হচ্ছে দানশীল, দুঃখী মানুষদের সহযোগিতার ক্ষেত্রে তার হাত খোলা স্বভাবের কথা সবাই জানে। আর চোখ হচ্ছে, চোখের একটা অর্থ হলো প্রকৃত জ্ঞান। প্রথমে লোকটি স্বরূপ বুঝতেই পারিনি, পরে তোমার কথায় আমার চোখ ফুটলো। আর একটা হচ্ছে প্রমাণ সহ বোঝানো, দিদিভাই আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে দোকানের দাঁড়িপাল্লাটি গোলমেলে। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।